আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা অধ্যায় 3 বা অধ্যায় 3-এর নাম হচ্ছে বল, এই বলটা নিয়ে আলোচনা করেছিলাম। বলের থিওরি পার্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আসলে থিওরি পার্টটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছিলাম। প্রথম আমরা প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে এই টপিকগুলো, যেমন জড়তা, বল, বলের প্রকৃতি, সাম্যতা বা সাম্যবিহীন, ব্যালেন্স বল যেটা বলি বা আনব্যালেন্স বল যেটা আছে ওটা। তো গত ক্লাসে আমরা এই 3টে টপিক আলোচনা করেছিলাম, আর 3টে টপিক বাকি ছিল যেগুলো আমি এই পাশে লিখছি। একটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণের দুইটা বস্তু যখন ঘর্ষণ হয় তখন ভরবেগের সাথে শক্তির একটা রিলেশন কাজ করে। আরেকটা হচ্ছে ভরবেগের সাথে একটা গতির যে রিলেশনটা আছে ওটা আজকে আমরা পড়ব। পাশাপাশি নিউটনসের লগুলো আজকে আমরা একটু দেখব। এরপরে সর্বশেষ যে টপিকটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে ঘর্ষণ। এই টপিকটা আজকে আমরা যে টপিকগুলো পড়বো এই পাশে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট। গত ক্লাসে আমরা এই টপিকগুলো পড়েছিলাম, আজকে আমরা এই টপিকগুলো পড়বো, ঠিক আছে? তো তোমরা যারা অধ্যায় 3 থিওরি এই পার্টগুলা বা এই টপিকগুলোর ক্লাসগুলো করো নাই, তারা ডেসক্রিপশন বক্সে তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে ক্লাসগুলো করে নিতে পারো। ওই ক্লাসটা করলে তাহলে তোমার বোঝার জন্য অনেক ইজি হবে। তাহলে চলো, তাহলে আমরা ফার্স্টে সংঘর্ষ বা একটা বস্তুর সংঘর্ষ হলে ভরবেগের সাথে শক্তির যে রিলেশনটা আছে ওটা একটু আমরা দেখার চেষ্টা করি। ফার্স্টে এখন আমরা দেখব হচ্ছে ভরবেগের সাথে শক্তির যে রিলেশনটা আছে সেটা। দেখো, একটা বস্তু ঘর্ষণ হলে ভরবেগ এবং শক্তির কীরকম একটা রিলেশন আছে সেটা আমরা এখন দেখব। শক্তির সংরক্ষণশীলতার নীতি এখানে খুব একটা কাজ করে। তো শক্তির সংরক্ষণশীলতার নীতির সাথে ভরবেগের আমরা রিলেট করার চেষ্টা করব। দেখো, ফার্স্টে এটা হচ্ছে একটা বস্তু, বড় বস্তু। এটার বর হচ্ছে, এটা একটা সমতল রাস্তা। এটা হচ্ছে একটা বড় বস্তু, এটার নাম হচ্ছে এম। এটা হচ্ছে একটা ছোট বস্তু, এটার নাম হচ্ছে M2। দুইটাই এই ডিরেকশনে যাচ্ছে। কোন ডিরেকশনে? এই ডিরেকশনে যাচ্ছে। একটা সময় দেখা গেল এই বস্তুর সাথে ঘর্ষণ হয়েছে। যখন ঘর্ষণ হয়েছে, ধরো ঘর্ষণ হয়েছে, এটা ঘর্ষণ হওয়ার পর কি হয়? এখন ঘর্ষণ হয়েছে, ঘর্ষণ হওয়ার পর দেখা গেল দুইটা বস্তু আবার একই দিকে যাচ্ছে, এই দিকে ডিরেকশনটা যাচ্ছে। তবে জিনিসটা কি হয়? গতির পরিবর্তন হয়ে গেছে। কীরকম? M1 বস্তু ফার্স্টে U1 বেগে যাত্রা স্টার্ট করছে, M2 বস্তু U2 আদি বেগ নিয়ে যাত্রা স্টার্ট করছে। ঘর্ষণ হওয়ার পর তাদের বেগের একটা পরিবর্তন হয়ে গেছে। তখন আমি ধরে নিলাম ইউ আদি বেগ নিয়ে যাত্রা স্টার্ট করছে, বেগ পরিবর্তন যখন হয়েছে তখন তার বেগটা হয়েছে V1 M1 এর ক্ষেত্রে, আর M2 এর ক্ষেত্রে তার বেগটা হয়েছে V2। এখন শক্তি সংরক্ষণশীলতার নীতির আগে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা বুঝতে হবে। কীরকম? এখানে ভরবেগটা কাজ করে। ভরবেগ কি বলে? ভরবেগ হচ্ছে ভর আছে এবং বেগের গুণফল। এখানে দেখো, যখন M1 বস্তুটা U1 আদি বেগে যাত্রা করছে তখন তার ভরবেগটা কত হয়? M1 U1 এরকম হয় না? ঠিক আছে। এরপরে এটা একটা ভরবেগ, M2-র একটা ভরবেগ আছে, তার ভরবেগটা হচ্ছে M2 U2। এখন বলতেছে কি, আমি যখন ভরবেগ বের করব তখন কি হয়, অনেকগুলো যদি ভরবেগ থাকে সবগুলোর সমষ্টি বের করতে হয়। সমষ্টি বা সবগুলো ভরবেগ আমি যদি যোগ করি তাহলে যে বেগটা পাবো সেটা হচ্ছে মেইন ভরবেগটা। তাহলে এই ভরবেগটা আমি যদি নির্ণয় করতে যাই, এই ভরবেগটা যোগ করে দিতে হবে। ঠিক আছে? যোগ করে দিলে কি হয়? M1 U1 প্লাস M2 U2। এখন যখন ঘর্ষণ হয়ে গেছে, ঘর্ষণের পর কি হচ্ছে? ঘর্ষণের পরও আমি যদি ভরবেগ নির্ণয় করতে যাই তখন কি হয়? তখন M2, এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে V1 প্লাস M2 V2, এভাবে আসে না? দুইটা ভরবেগকে যোগ করে আমরা মেইন ভরবেগটা নির্ণয় করব। এখানে ভরবেগের নীতি কি বলে? ভরবেগের নীতি বলে সংঘর্ষের পূর্বে
যে ভরবেগটা থাকে সংঘর্ষের পরে সেই যে ভরবেগটা থাকবে দুইটাই সেম থাকবে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, যদি কোনো এফ প্রয়োগ করা না হয়। যদি বাইরের কোনো বল কাজ না করে বা প্রয়োগ করা না হয় তাহলে পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগটা সমান হয়। তাহলে সমান যদি হয় তাহলে এটা যদি P1 হয়, এটা যদি P2 হয়, তাহলে P1 ইকুয়ালস টু P2 লেখা যাবে না? এটা ভরবেগের নীতি বলতেছে, আমি না। তো ভরবেগের নীতি অনুযায়ী আমি এই ইকুয়েশনটা এখানে বসাই দিতে পারি P1 এর ক্ষেত্রে। তাহলে কি হয়, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এখন একটা ইকুয়েশন হয়ে গেছে না? এখানে একটা ইকুয়েশন হয়ে গেছে, তাই না? এই ইকুয়েশন থেকে ম্যাথও করা যায়। এটা হচ্ছে মেইন ইকুয়েশন ধরে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ইকুয়েশনস। আচ্ছা, এখন এটা হচ্ছে মেইন ইকুয়েশনস। মেইন ইকুয়েশনস থেকে এই ইকুয়েশনটাকে আবার কয়েকটা ভাবে লেখা যায়। কীরকম? ধরো m1 u1, m1 এখানেও আছে না v1 এর সাথে, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কী হয়, এটা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে m1 v1 ইকুয়ালস টু এখানে m2 আছে v2 আছে, এদিকে প্লাস আছে m2 u2, এটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে। সো m2 u2, এখানে m1 এখানেও আছে এখানে আছে, তাহলে আমরা m1 কমন নিতে পারি, u1 মাইনাস v1। এখানে কি হয়, m2 যদি কমন নিই তাহলে v2 মাইনাস u2, ঠিক আছে? এখান থেকে আবার m1 বের করা যায়। কীরকম? m1 যদি নিই তাহলে এই u1 মাইনাস v1টা এদিকে নিচে চলে যাবে, তাহলে m1 বের হয়ে যাবে। আবার m2 যদি বের করতে চাই, v2 মাইনাস u2টা এদিকে নিচে চলে আসবে, সিম্পল। তো এটাও একটা ইকুয়েশনস হয়, আমি ধরে নিলাম এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনস। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনস। এখন গতিশক্তির সাথে কিভাবে রিলেট করা যায়? ধরো এই বস্তুটা যখন u1 আদিবেগ নিয়ে যাত্রা স্টার্ট করে তখন তার একটা গতি থাকে, যে গতিটা একটা শক্তি থাকে, সেই শক্তিকে বলা হয় গতিশক্তি। আচ্ছা, গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়, তাই না? আমরা জানি আমরা যখন কাজ ক্ষমতা শক্তিতে পড়ব তখন গতিশক্তির ইকুয়েশনসটা আমরা ওখানে পড়ব হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, ইকুয়েশনটা কীভাবে আসছে আমরা ওই অধ্যায়ে যখন যাব তখন ডিটেলসে আলোচনা করব। এখন জাস্ট জেনে রাখো ইকুয়েশনটা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন এই ইকুয়েশনটা যদি আমি এই জায়গায় বসাই দিই তাহলে কীরকম হয় দেখো। এখন m1 u1 এর জায়গায় আমি যদি এখানে হাফ m1 u1 স্কোয়ার, ঠিক আছে, প্লাস হাফ m2 u2 স্কোয়ার, এই বস্তুটার ক্ষেত্রে গতিশক্তি এটা ইকুয়ালস টু, এই বস্তুটার ক্ষেত্রে গতিশক্তি কীরকম, হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। সব জায়গায় হাফ আছে, আমি যদি হাফ এখান থেকে কমন নিই, হ্যাঁ, আবার এই জায়গা থেকে কমন নিই তাহলে হাফ হাফ কেটে যাবে। যদি হাফ হাফ কেটে যায় তখন কি থাকে, তখন থাকে হচ্ছে m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার। এই ইকুয়েশনটাকে যদি আমি এই ইকুয়েশনের মতো লিখতে চাই তাহলে কীরকম হয় দেখো। এখানে m1 u1 স্কোয়ার মাইনাস এখানে এটার মতো যদি লিখতে চাই v1 স্কোয়ার ইকুয়ালস টু m2 v2 স্কোয়ার মাইনাস e2 স্কোয়ার। কীরকমভাবে লিখছি ঠিক সেম এই ইকুয়েশনটার মতো। কীরকম, m1 u1 আছে,
এখানে m1v1কে এদিকে আনছি, এনে m1 কমন নিছি, তাহলে u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার আসে। এরপরে হচ্ছে এটা তো m2v2 স্কোয়ার আছে, এদিকে m2u2 স্কোয়ার এদিকে নিছি, মাইনাস হয়ে গেছে। মাইনাস হলে m2 যখন কমন নিলাম u2 স্কোয়ার v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার আসছে। এটা একটা ইকুয়েশনস, এটা আমি দিলাম 2 নাম্বার ইকুয়েশনস। এই 2 নাম্বার ইকুয়েশনসটাকে আমি যদি 1 নাম্বার ইকুয়েশনে ভাগ করি তাহলে জিনিসটা কীরকম আসে সেটা একটু আমরা এখন দেখব। কীরকম দেখো, ফার্স্টে দেখো এখানে ইকুয়েশনস 2কে 1 দ্বারা ভাগ করব, তাহলে 2 উপরে যাবে 1 নিচে যাবে ভাগ করলে। আচ্ছা, এখন ভাগ করার ক্ষেত্রে আমরা ইকুয়েশনগুলো লিখি, বাকি ক্যালকুলেশনগুলো মুছে দিই। এখন দেখো এই 2 নাম্বার ইকুয়েশনটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশনে দিই তাহলে 2 নাম্বার ইকুয়েশনটা উপরে চলে যাবে, 1 নাম্বার ইকুয়েশনটা নিচে চলে আসবে। এখানে দেখো একটা সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি হয় u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1, আবার এখানের ক্ষেত্রে সেম v2 প্লাস u2 ইন্টু v2 মাইনাস u2, জিনিসটা আবার লিখতেছি এখানে তাহলে সুবিধা হবে u1 প্লাস v1, এটা আমি সূত্র লিখতেছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে u2 মাইনাস u1 মাইনাস v1 ডিভাইডেড বাই m1 u1 মাইনাস v1, ঠিক আছে। এরপর এদিকে দেখো কি হয় m2 v2 প্লাস u2, ঠিক আছে, v2 মাইনাস u2, নিচে আছে কি m2 v2 মাইনাস u2, ঠিক আছে। এখানে দেখো কি কি কাটাকাটি যাচ্ছে, m1 কাটাকাটি চলে গেছে, m2 কাটাকাটি চলে গেছে, এখানে u1 মাইনাস v1 এটা কাটাকাটি চলে গেছে। এরপরে হচ্ছে u2 মাইনাস v2 মাইনাস u2, আবার v2 মাইনাস u2 এটা কাটাকাটি চলে গেছে। এখন কি কি থাকে, বাকি কি থাকে u1 প্লাস v1 ইকুয়ালস টু v2 প্লাস u2। হ্যাঁ, এখান থেকে আমরা চাইলে v2 এর মানটা বের করতে পারি, আবার v1 এর মানটা বের করতে পারি। এখন এই মানটা কিন্তু স্পেসিফিক না, হ্যাঁ, কারণ এখানে ভর কাজ করতেছে, তো আমরা এখান থেকে একটা ইকুয়েশনস বের করি। v2 এর মানটা আমরা যদি বের করতে যাই তাহলে কি হয় u1 প্লাস v1 মাইনাস u2, এটা একটা ইকুয়েশনস হয়, আচ্ছা। এখন এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশনস, আমি নাম দিলাম। 2 নাম্বার ইকুয়েশনসকে আমি যদি 1 নাম্বার ইকুয়েশনে যদি ভাগ করি তাহলে এই ইকুয়েশনটা আমরা পাই, v2 এর মানটা আমরা বের করে ফেলছি। এখন v2 এর মানটা যদি মেইন যে ইকুয়েশনটা আছে এটা এই v2 এ যদি বসাই দিই তাহলে জিনিসটা কীরকম হয় সেটা একটু দেখব। এখন দেখো সেটা একটু দেখি, v1 u1 প্লাস m2 u2 equals to m1 v1 প্লাস m2, আর এখানে কি হয় u1 প্লাস v1 মাইনাস u2, u1 প্লাস v1 মাইনাস u2। আচ্ছা, এখানে ইকুয়েশনটা করলে কি হয় m1 u1 প্লাস m2 u2 equals to m1 v1 plus m2 u1 plus m2 v1 minus m2 u2। এখান থেকে ক্যালকুলেশন করলে কি হয় সেটা একটু দেখি। ফার্স্টে এই ইকুয়েশন থেকে আমরা v1 এর মানটা বের করব। কিভাবে বের করব দেখো, ফার্স্টে m1 v1 আছে, এখানেও v1 আছে, তো এই দুইটা জায়গা থেকে আমি যদি v1টা কমন নিই তখন কি হয় m1 প্লাস m2, ঠিক আছে। আচ্ছা, এরপরে m2 u1 মাইনাস m2 u2, এদিকে কি আছে m1 u1 প্লাস m2 u2। আচ্ছা, ইকুয়েশনসটাকে আমি আবার একটু যদি এদিকে এই v1টাকে এদিকে নিয়ে আসবো আমরা। আচ্ছা, v1 m1 প্লাস m2, ঠিক আছে। এখন প্লাস আছে না,
এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এগুলো সবগুলো আমি ওদিকে নিয়ে যাবো। ওদিকে যদি নিয়ে যাই তাহলে কি হয়, m1 u1 প্লাস m2 u2, এটা প্লাস, এদিকে চলে আসলে মাইনাস, মাইনাস m2 u1, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস m2 u2। দেখো এটা হচ্ছে এই ইকুয়েশনসটা, ঠিক আছে। ইকুয়েশনসে আমরা ভিটা কমন নিলাম m1 প্লাস m2, দেখো v1টা কমন নিলাম m1 প্লাস m2। এখন ইকুয়েশনটাকে এক পাশে রেখে বাকিগুলো আরেক পাশে নিয়ে যাবো। দেখো এটা এক পাশে রাখছি, v1 কমন নিলাম, m1 প্লাস m2টা কমন নিলাম, বাকিগুলো এদিকে নিয়ে গেছি। বাকিগুলো যদি এদিকে নিয়ে যায় তাহলে কি হচ্ছে, দেখো এখানে m2 u1, ঠিক আছে, m2 u2 প্লাস এটাও প্লাস, তাহলে কি হয় 2 m2 u2 হয় প্লাস 2 m2 u2 হয়। এরপরে কি হয়, এরপরে এখানে u1 কমন নেওয়া যায় না, যদি কমন নেওয়া যায় তখন কি হয়, u1 কমন নিলাম, তাহলে m1 মাইনাস m2 আসছে, ঠিক আছে। v1টা যদি এদিকে রাখি, m1 প্লাস m2 এদিকে যদি পাঠাই দিই তাহলে কি হয় m1 প্লাস m2। তাহলে ইকুয়েশন আরেকটা আসে গেছে না, v1 মেইনলি বেসিক্যালি v1 যদি বের করতে হয় তাহলে এই ইকুয়েশনটা বের করা যাবে, ঠিক আছে। এই ইকুয়েশনটা দিয়ে তোমাকে v এর মানটা বের করতে হবে, v1 এর মানটা। v1 এর মানটা কি, v1 এর মানটা হচ্ছে, আমি আবার এদিকে লিখতেছি, ঠিক আছে। দেখো v1 এর মানটা কীভাবে বের করবা, u1 কমন নিলাম, m1 মাইনাস m2, 2 m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। অনেকে জিজ্ঞেস করে এই ইকুয়েশনটা কোত্থেকে আসছে, আমি একদম ফার্স্ট থেকে স্টার্ট করে কীভাবে আসছে সেটা দেখাই দিলাম। এখন v2 কীভাবে বের করবা, v2 হচ্ছে তোমরা বের করবা কীরকম, এই v1 এর মান পাইছো না, এখানে v1 এর মানটা আমরা এই ইকুয়েশনে যদি বসাই দিই, দেখো এই ইকুয়েশনে যদি আমি v1 এর মানটা বসাই দিই তাহলে v2 বের হয়ে যাবে। তাহলে দেখো ভরবেগের সাথে গতিশক্তির রিলেশনটা কীরকম সেটা আমরা পেলাম। ভরবেগের সাথে শক্তির রিলেশনটা কীরকম, গতিশক্তির রিলেশনটা কীরকম সেটা আমরা দেখাইছি। তারপর ভরবেগের সাথে v1 এর মাধ্যমে আমরা মানগুলো বের করতে পারি। এখন দেখো আমরা কি করব, আমরা বলেছিলাম যে ভরবেগের সাথে শক্তি সংরক্ষণশীলতার নীতি, এটা কীরকম রিলেশনটা হচ্ছে ইকুয়েশনগুলা, এটা এবং এটা এখন যা যা ইকুয়েশনস পাইলাম এগুলা হচ্ছে ভরবেগের সাথে শক্তির একটা রিলেশন। আচ্ছা এখন দেখবো হচ্ছে ভরবেগের সাথে গতির কীরকম রিলেশন আছে। এই ইকুয়েশনটা মনে রাখবা, ইকুয়েশনে v1 এর ক্ষেত্রে এরকম, তো v2 এর ক্ষেত্রে জাস্ট একটু চেঞ্জ হয়ে যায়। কীরকম, ধরো v2টা হচ্ছে v2, ঠিক আছে, এখানে u1 এর জায়গায় v1 চলে আসে, m1 মাইনাস m2 ঠিক থাকবে, ঠিক আছে, জাস্ট উল্টে যাবে, আর নিচে m1 প্লাস m2 ঠিক থাকবে। এখানে 2 m1 u1, জাস্ট ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে জাস্ট এই u1 এর জায়গায় v1 জাস্ট উল্টে যাবে, ঠিক আছে, v1 হলে u1, একটা মনে রাখলে আরেকটা মনে রাখা ইজি। মেন হচ্ছে ইকুয়েশনসগুলো এই জায়গায় থেকে আসছে, মেন ইকুয়েশন হচ্ছে এটা থেকে আস্তে আস্তে ধাপে ধাপে গতির যখন শক্তির রিলেশনে গেছে তখন অন্যরকম একটা ফর্মুলা আসছে। এই ইকুয়েশনটা মূলত এই মেন ইকুয়েশনস এবং গতিশক্তির সাথে যে ইকুয়েশনটা আমরা বের করছিলাম এটার একটা কম্বিনেশন। সো এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা প্রত্যেকটা মান বের করতে পারবো। এখন ভরবেগের সাথে গতির রিলেশনটা আমরা একটু দেখব। এখন আমরা গতির সাথে ভরবেগের যে সম্পর্কটা ওটা একটু দেখব। একটু আগে আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম, v1 = u1 m1 মাইনাস m2 প্লাস 2 m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। এটা কোত্থেকে পাইছি, শক্তির সংরক্ষণশীলতার নীতির সাথে যে ভরবেগের রিলেশনটা আছে ওই রিলেশনের যে ইকুয়েশনস ওই ইকুয়েশন থেকে আমরা পাইছি। তো v2 আমরা বের করছি, এটা u2 m1 মাইনাস m2 প্লাস 2 m1 u1 ডিভাইড বাই m1 প্লাস m2। আচ্ছা এখন দেখো গতির সাথে যে রিলেশনটা সেটা কীরকম হয়। আমরা একটু আগে দেখলাম যে ভরবেগের সাথে যখন শক্তির রিলেশনটা আলোচনা করতেছিলাম তখন একটা বস্তু একই দিকে যাচ্ছে, একই দিকে ঘর্ষণ হয়েছে।
এখন আমি যে সেকেন্ড বস্তুটা আছে, ছোট যে বস্তুটা আছে, সেটা ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। কীরকম? এই বস্তুটা এদিকে যাচ্ছে, এই বস্তুটা ছোট বস্তুটা এদিকে যাচ্ছে। এখন জিনিসটা কীরকম হবে? এই ব্যাগটা চেঞ্জ হয়ে যাবে, কারণ তার ডিরেকশনটা হচ্ছে বিপরীত, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন আসবে। এখানে কি আসবে? মাইনাস চিহ্ন আসবে। সো এখানে আমরা বেগ ধরে নিলাম u1, এটা হচ্ছে u1, আর এটা হচ্ছে মাইনাস u1 ধরার দরকার নেই, এটা মাইনাস ইউ। আচ্ছা, এখানে ট্রাকের বেগ হচ্ছে, দেখো আমরা ধরে নিলাম এটা হচ্ছে বড় বস্তু, বড় বস্তুটার বেগ ইউ, আর ছোট যে বস্তুটা সেটা যেহেতু বিপরীত ডিরেকশন, সেহেতু আমরা মাইনাস ইউ ধরে নিলাম। সো বড় বস্তুটা ইউ আদিবেগ নিয়ে যাত্রা স্টার্ট করছে, ছোট বস্তুটা মাইনাস ইউ আদিবেগ নিয়ে যাত্রা স্টার্ট করছে। যখন সংঘর্ষ হয়েছে তখন তোমরাই বলো ডিরেকশনটা কোন দিকে হবে, দুইটা বস্তু কোন দিকে চলবে, এদিকে চলবে নাকি এদিকে চলবে? অবশ্যই এদিকে চলবে, কারণ হচ্ছে কি এই বস্তুটার ভর একটু বেশি, যে বস্তুটার ভর বেশি হয় তার ভরবেগ বেশি হয়। যদি ভরবেগ বেশি হয় তাহলে তার গতিটা বেশি হবে। গতি বেশি হওয়ার কারণে ছোট বস্তুটা গতিটা তার গতির ক্ষেত্রে নগণ্য হয়। যেহেতু দেখো আমি ধরে নিলাম এই m2 যে বস্তুটা আছে সেটার ভরটা খুব নগণ্য m1 এর তুলনায়, আমি সেই জন্য এটাকে ইউ ধরে নিলাম। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে জিরো ধরে নিলাম, বস্তুটা m2 এর ক্ষেত্রে আমরা জিরো ধরে নিলাম, আর ব্যাগটা হচ্ছে ইউ। এই জিরো এবং ইউ যদি আমি এই ইকুয়েশনে বসাই, তখন জিনিসটা কীরকম হয় সেটা একটু দেখব। আমরা v1 মানে বোঝাচ্ছি হচ্ছে ব্যাগ, কার ব্যাগ? সংঘর্ষ যখন হয়েছে এরপরে এই বড় বস্তুটার ব্যাগটা কীরকম হয়েছে, তার ব্যাগটা কীরকম হয় সেটা একটু দেখব। দেখো v1, ঠিক আছে, v1 ইকুয়ালস টু u1 হচ্ছে ওর ইউ বসাই দিলাম। তো m1 হচ্ছে m1 মাইনাস m2 মান 0 ধরলাম, প্লাস 2 m2 হচ্ছে 0, 2 m2 u2। আচ্ছা, এখানে m1 প্লাস 0, তখন কি হয় এখানে মান ক্যালকুলেশন করলে কি হয়? এখানে ক্যালকুলেশন করলে m1 u1 আসে, এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, নিচে থাকে m1, তাহলে m1 মান কাটা গেলে কত আসে? 0। এখন আমরা ছোট বস্তুটার ব্যাগটা নির্ণয় করি। ছোট বস্তুটার ক্ষেত্রে ব্যাগ যদি নির্ণয় করতে যাই তখন কি হয়? u2 মানে কার ব্যাগ? ওর ব্যাগ, তাহলে মাইনাস ইউ। আর m1 কার? m1 হচ্ছে ও, m1 বড় বস্তুটা, মাইনাস m2 হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস 2 m1 হচ্ছে ও, তারপর হচ্ছে u1 হচ্ছে ও, ঠিক আছে। এরপরে m1 হচ্ছে ও, প্লাস m2 হচ্ছে 0। আচ্ছা, এখন ব্যাগটা যদি নির্ণয় করতে যাই তখন কি আসে দেখো, মাইনাস m1 u1 প্লাস 2 m1 u দিলাম। আচ্ছা, দেখো এই ইকুয়েশনে যদি আমি দেখি m2 মাইনাস m1, ঠিক আছে। তো m2 মাইনাস m1 হলে m2 এর মান হচ্ছে 0 আর m1 এর মান হচ্ছে মাইনাস m1, তো মাইনাসে প্লাস m1 u1, ঠিক আছে। মাইনাসে প্লাস m1 u1। দেখো ইকুয়েশনসে আমি যদি মানগুলা বসাই তাহলে কি পাই? মাইনাস ইউ 0 মাইনাস m1 প্লাস 2 m1 u ডিভাইডেড বাই m1 প্লাস 0। এই মানটা যদি পাই তো নিচে কি পাই? m1 পাচ্ছি। এখানে 2 m1 u, তাহলে কত? 3 m1 u। আচ্ছা, 3 m1 u, আর নিচে থাকে হচ্ছে m1 এর মান কাটা গেলে 3u। এটা হচ্ছে ছোট বস্তুটার ব্যাগ 3u মানে কি বোঝাচ্ছে? ইউ আদিবেগ নিয়ে যখন যাত্রা স্টার্ট করছে, যখন সংঘর্ষ হয়েছে তখন তার দিকটা হচ্ছে সামনের দিকে এবং স্বাভাবিক বেগের তুলনায় 3 গুণ বেশি। তার মানে হচ্ছে বড় বস্তুটার সাথে যখন ধাক্কা খাবে সে অনেকটা দূরে ছিটকায় পড়ে যাবে।
ছিটকায় পড়ে যাওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনা, এই যে দুর্ঘটনা হয়, ট্রাকের সাথে যখন ছোট গাড়ির সংঘর্ষ হয়, ছোট গাড়িটা চুরমাচুর হয়ে যায়, কেন? কারণ এই যে এই ইকুয়েশনসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই যে এই ইকুয়েশনসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে যখন বড় গাড়ির সাথে ছোট গাড়ি ধাক্কা খায় তখন কিন্তু কি হয়, একটা দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, দুর্ঘটনার কারণে অনেক প্রাণহানিও ঘটে। সো আমরা নিরাপদ, এই জন্য বলা হয় যে নিরাপদ ড্রাইভিং বা নিরাপদভাবে গাড়ি চালানো। সো আমরা এই ইকুয়েশনসের মাধ্যমে কি বুঝতে পারলাম? ইকুয়েশনসের মাধ্যমে বুঝতে পারলাম যে হচ্ছে যখন একটা বড় বস্তু ছোট বস্তুকে ধাক্কা দেবে বা সংঘর্ষ হবে, তখন বড় বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না, বাট ছোট বস্তুর বেগের যে স্বাভাবিক যে ব্যাগটা আছে ওটার তুলনায় তার ব্যাগটা কয়েক গুণ বেড়ে যায়, যার কারণে ওই ছোট বস্তুটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এই জিনিসটা হচ্ছে গতির সাথে একটা ভরবেগের যে রিলেশনটা সেটা। এখন আমাদের দুইটা জিনিস শেষ সংঘর্ষের মাধ্যমে সংঘর্ষ হলে কি হয়, একটা হচ্ছে ভরবেগের সাথে একটা শক্তির একটা রিলেশন সৃষ্টি হয়, আরটা হচ্ছে গতির যে রিলেশনটা আছে সেটা। তাহলে আমরা দুইটাই শেষ করলাম। এখন আমরা নিউটনসের লগুলো এখন আমরা পড়বো। আমরা এখন নিউটনসের লগুলো পড়বো। তো প্রথম ক্লাসে আমরা নিউটনের ফার্স্ট লটা দেখলাম। ফার্স্ট ল থেকে আমরা কী কী পাই? প্রথম যে সূত্রটা, ওই সূত্রটা থেকে আমরা বল এবং জড়তার ধারণা পাই। তো বল কী জিনিস সেটা নিউটন প্রথম সূত্রে আলোচনা করেছেন, বাট বলের মান কীভাবে বের করতে হয় সেটা উনি বলেন নাই, সেটা বলেছেন দ্বিতীয় সূত্রের মধ্যে। এখন বলের মানটা কীভাবে বের করতে হয়, হ্যাঁ, ওইটা আমরা দ্বিতীয় সূত্র থেকে দেখব কিভাবে। দ্বিতীয় সূত্র কি বলে? দ্বিতীয় সূত্র বলে কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখানে কিওয়ার্ডগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করি। ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে? এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে দেখো এখানে কিওয়ার্ড কয়টা? ফার্স্টে ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে ফার্স্ট কিওয়ার্ড। এরপর হচ্ছে তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ যে বলটা আমরা প্রয়োগ করব সেটা তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এবং যেদিকে বল প্রয়োগ করা হয়, আমি ধরলাম এদিকে বল প্রয়োগ করতেছি, ভরবেগের পরিবর্তন কোন দিকে হবে? এদিকে হবে, অর্থাৎ ডিরেকশনটা সেম হবে। কখন? বলের ডিরেকশন অনুযায়ী। এখন এই কিওয়ার্ডগুলোকে ইকুয়েশনসে ফেলা যায় কিনা? এটা হচ্ছে একটা বস্তু, হ্যাঁ, এটার ভর আছে m। এই বস্তুটাকে আমি যদি একটা বল প্রয়োগ করি, এই বস্তুটা চলতে স্টার্ট করবে। আমি ধরে নিলাম এই বস্তুটা ইউ আদিবেগ নিয়ে স্টার্ট করছে যাত্রাটা, হ্যাঁ, ইউ আদিবেগ নিয়ে টি সময়ে স্টার্ট করছে। ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এই বস্তুটা যাত্রা স্টার্ট করছে। তো যাত্রা স্টার্ট করার পর কোনো এক সময় তার বেগের পরিবর্তন হয়েছে। আমি ধরে নিলাম এই সময়টাই তার বেগের পরিবর্তন হয়েছে। এখানে এই বস্তুটা আসছে, বেগের পরিবর্তন হয়ে বস্তুটার বেগ ভি লাভ করছে, অর্থাৎ ইউ আদিবেগ নিয়ে যাত্রা স্টার্ট করছে, বেগের পরিবর্তন হয়ে ভি বেগ লাভ করছে। এখানে যদি বেগের পরিবর্তন আমাকে বলা হয় তাহলে আমরা কিভাবে বের করব? এম ভি ভর ইন্টু বেগ, এটাকে বলা হয় ভর বেগ। এরপরে হচ্ছে মাইনাস এম ইউ, এটা হচ্ছে বেগের পরিবর্তন। এখন আমাকে যদি বলা, এখানে বলছে বেগের পরিবর্তন বলে না, এখানে হার কথাটা আছে। হার মানে হচ্ছে সময়ের সাথে ভরবেগের পরিবর্তন। সময়ের সাথে ভরবেগের পরিবর্তন, যদি সময়ের সাথে ভরবেগের পরিবর্তন হয় তাহলে সেটা টি নিচে চলে যাবে। সময়ের সাথে ভরবেগের পরিবর্তন, যেহেতু টি সময়ে যাত্রা স্টার্ট করছে বস্তুটা। এখন তারপর কি বলছে? তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, আমরা যে বলটা দিব সেটা সমানুপাতিক, ঠিক আছে? এখানে এই ইকুয়েশনসটাকে একটু মডিফাই করা যায়। কীরকম? দেখো এফ আছে, এটা বল, সমানুপাতিক এম, এখানে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এভাবে লেখা যায়, তাই না? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি এভাবে লেখা যায়। আচ্ছা, এভাবে যদি আমি লিখি তাহলে কি হয়? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটা হচ্ছে ত্বরণ, বেগের পরিবর্তনের হারকে কি বলি? ত্বরণ। তাহলে এটাকে আমি এর দ্বারা প্রকাশ করতে পারি। তারপর এটা হচ্ছে বল, এফ ইজ প্রপোর্শনাল টু এম এ। এখন এই সিম্বলটা তোলার জন্য আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। তাহলে কি আনবো? কে, ধরে নিলাম কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এখানে এম এ, আমি ধরে নিলাম কে এর মান হচ্ছে 1। যদি 1 হয় তাহলে একটা ইকুয়েশন চলে আসে, কীরকম? এফ ইজ ইকুয়াল টু এম এ, এই ইকুয়েশনটা আসে, তাই না? এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা বল যেটা আছে বলের মানটা আমরা বের করতে পারি, ঠিক আছে? এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা মাত্রা বের করেছিলাম ফার্স্ট ক্লাসে, প্রথম লেকচারে আর কি।
এখন আমরা ইকুয়েশনটা কীভাবে আসছে সেটা আমরা নিউটনসের সেকেন্ড ল থেকে বের করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে নিউটনসের সেকেন্ড ল। এরপরে আমরা নিউটনসের তৃতীয় সূত্রটা একটু দেখব। নিউটনসের তৃতীয় সূত্র বলতেছে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আমরা সহজ সরল ভাষায় বুঝি। তবে নিউটনসের এই লটা হচ্ছে, পুরো লটা যদি আমি পড়ি তাহলে পুরো লটা যদি আমি জানি তাহলে কি বলে, নিউটন বলতেছে যে একটা বস্তু যখন একটা বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় তখন সেই বস্তুটা ঠিক সমান বল, সমান এবং বিপরীত একটা বল প্রয়োগ করে। সেই আমরা সহজভাবে বলতে গেলে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, যেমন ধরো আমরা যখন হাঁটি তখন কি হয়, এটা হচ্ছে তুমি, ঠিক আছে, এটা হচ্ছে তুমি, এটা তুমি হাঁটতেছো। যখন তুমি হাঁটতেছো তুমি একটা বল প্রয়োগ করতেছো না এদিকে, এদিকে তুমি একটা বল প্রয়োগ করতেছো, এটা হচ্ছে রোড। যখন কোনো বস্তুর ওপর একটা বল প্রয়োগ করা হয়, নিউটন বলতেছে ওই বস্তুটা ঠিক সেম বল এবং বিপরীত এবং সমান বল প্রয়োগ করে। তাহলে তুমি যদি এই ডিরেকশনে ফেলো একটা বল প্রয়োগ করে, তাহলে ঠিক সেম বল ও বিপরীতভাবে আরেকটা বল দিবে, বল দিয়ে ডিরেকশন এদিকে হবে না। তোমার ডিরেকশন যদি এদিকে হয় তাহলে তার ডিরেকশনটা বিপরীত হবে। যদি বিপরীত হয় তাহলে তুমি হাঁটতে পারবা, ঠিক আছে। তাহলে হাঁটার জন্য যে নিউটনের তৃতীয় সূত্রের মাধ্যমে আমরা যে হাঁটা সেটা আমরা যে হাঁটি, নিউটনের তৃতীয় সূত্রটা খুব বেশি প্রযোজ্য। সো নিউটনের তৃতীয় সূত্র, ফার্স্ট সূত্র থেকে আমরা বুঝতেছি। এখন নিউটনের সূত্রগুলো থেকে আমরা কি বুঝি? ফার্স্টে প্রথম সূত্র থেকে আমরা বল এবং জড়তার ধারণা পাই। দ্বিতীয় সূত্র থেকে বলের মান কীভাবে বের করতে হয় সেটা উনি বলেছেন। তৃতীয় সূত্র বলেছে বলের দিকটা কীরকম হবে, আমি যখন একটা বল প্রয়োগ করি তখন তার দিকটা কীরকম হয়। উনি বলতেছেন একটা বল যখন আমি প্রয়োগ করব তখন ওই বস্তুটা থেকে আরেকটা বল আমাকে দিবে এবং তার ডিরেকশনটা হবে বিপরীত। যেমন আমি যখন হাঁটি তখন নিচের দিকে একটা বল প্রয়োগ করি, তখন নিচে যে বস্তুটার উপর আমি বল প্রয়োগ করি সেই বস্তুটা আবার বিপরীত ডিরেকশনে আমাকে একটা বল দেয়, যার কারণে আমরা হাঁটতে পারি। সো এগুলো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রগুলো। নিউটনের সূত্রে আমরা কভার করছি ইনশাল্লাহ। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘর্ষণ। হ্যাঁ, এখন আমরা পড়বো হচ্ছে ঘর্ষণ জিনিসটা কি। ফার্স্ট আমরা সংজ্ঞায় কয়েকটা কিওয়ার্ড দেখলে ঘর্ষণ জিনিসটা বোঝা যাবে। মনে করো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। এটা হচ্ছে একটা টেবিলের মধ্যে এটা হচ্ছে একটা বস্তু। তুমি এই বস্তুটাকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে এই জায়গায় নিতে চাচ্ছ। এখন দেখবো যে ওই বস্তুটা যাচ্ছে না। ওই বস্তুটা যাচ্ছে না, কারণ কি? ওই বস্তুটা যাচ্ছে না, হয়তো যাচ্ছে না বা নিতে কষ্ট হচ্ছে, ওইরকম অবস্থা। এখন তুমি এক বল প্রয়োগ করতেছো, বস্তুটা যাচ্ছে না, এই জায়গায় স্থির আছে। বল প্রয়োগ করতেছো, যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হচ্ছে নিচে একটা বল তোমার বিপরীতে কাজ করতেছে। আমি ধরে নিলাম সেটা হচ্ছে এফ। এই যে একটা বল তোমার বিপরীতে কাজ করতেছে এটাকে ঘর্ষণ বল বলে। আমরা সংজ্ঞায় গেলে বোঝা যাবে। দেখো, তল ঘেঁষে, যেমন এই যে একটা বস্তু আর একটা বস্তু, দুইটা বস্তু তল ঘেঁষে, এই একটা বস্তু যখন একটা বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়, সেই বস্তুটা যখন আরেকটা বস্তুর ওপর তল ঘেঁষে যাওয়ার সময় দ্বিতীয় যে বস্তুটা আছে, এই তলটা একটা বল প্রয়োগ করে, সেটা হচ্ছে স্পর্শ বল। এই স্পর্শ বলটা আপেক্ষিক গতি, এটা যে গতি সেটা হচ্ছে আপেক্ষিক গতিকে বাধা দেয়। এই বলটাকে বলা হয় ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। জিনিসটা বুঝতে পারছি? এখন এই ঘর্ষণটা কয়টা ভাগে ভাগ করা হয়? মেইনলি হচ্ছে ঘর্ষণে যদি প্রকারভেদে যায়, অনেক প্রকারভেদ আছে। ফার্স্টে স্থিতি ঘর্ষণ আছে, তারপর হচ্ছে গতি ঘর্ষণ আছে, প্রবাহী ঘর্ষণ, আবৃত ঘর্ষণ আছে। স্থিতি ঘর্ষণ কি? স্থিতি ঘর্ষণ হচ্ছে একটা টেবিলের উপর একটা বস্তু আছে, তুমি ধাক্কা দিচ্ছ, যাচ্ছে না। তুমি 1 নিউটন বল প্রয়োগ করছো, সরতেছে না। 2 নিউটন বল প্রয়োগ করতেছো, সরতেছে না। যে বলটা প্রয়োগ করলে বস্তুটা সরে যাবে, ওই যে ঘর্ষণটা আছে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। অর্থাৎ স্থির অবস্থায় দুটা বস্তুর মধ্যে একটা বল প্রয়োগ করার পরও যদি ওই বস্তুটা স্থির থাকে তখন সেই বস্তুটাকে আমরা স্থিতি ঘর্ষণ বলি। ঠিক সেম গতির ক্ষেত্রে গতি ঘর্ষণ
আবার প্রবাহী ঘর্ষণ আছে। প্রবাহী ঘর্ষণ কি? প্রবাহী হচ্ছে যে প্রবাহী যেগুলো পদার্থ আছে প্রবাহিত হয়, যেমন তরল পদার্থ, তারপর হচ্ছে বায়বীয় পদার্থ। তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণটা আছে, এই এবং বায়বীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণটা কাজ করে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। আর আবৃত ঘর্ষণটা কি? আবৃত ঘর্ষণটা হচ্ছে ধরো একটা বস্তু সমতলে চলতেছে, যেমন চাকা চলতেছে না, চাকা যখন একটা রাস্তার উপর দিয়ে যায় তখন এটার বিপরীতে একটা ঘর্ষণ কাজ করে, সেটাকে বলা হয় আবৃত ঘর্ষণ। তো এগুলা ডিটেলসে তোমাদের বই দেওয়া আছে, তোমরা প্রকারভেদগুলো একটু পড়ে নিবা, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। মেন হচ্ছে এক্সাম্পলগুলো যদি বুঝতে পারো তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তো আমাদের ক্লাসটা এখন থিওরি পার্টগুলো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টপিকস বোঝাই দেওয়ার জন্য। সো আজকে এই অধ্যায় সমাপ্ত হলো। তো আজকে থিওরি পার্টটা শেষ। আমরা নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যালের যে সলিউশনগুলো আছে ওগুলো দেখার চেষ্টা করব। তো সবাইকে আজকের মতো শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।